আসসালামু আলাইকুম। আজ 18 জানুয়ারি 2026 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। লতিফ সিদ্দিকীর বাজিমাত, হঠাৎ আওয়ামী লীগের পক্ষ নিল নির্বাচন কমিশনার। মব নিয়ে নতুন ব্যাখ্যা দিল চিফ প্রসিকিউশন। মুখোমুখি ছাত্রদল ছাত্র শিবির, শাকসু নির্বাচন কি হবে? এবার বিস্তারিত। নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসউদ বলেছেন, সরকারের সিদ্ধান্তে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে, কোনো ব্যক্তিকে নয়। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানির এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিলের শেষ দিনের শুনানিতে আইনজীবীদের যুক্তিতর্ক চলাকালে বিষয়টি উঠে আসে। টাঙ্গাইল 4 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী দাবি করেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে আব্দুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। এ সময় যুক্তির জবাবে নির্বাচন কমিশনার মাসউদ স্পষ্ট করে বলেন, সরকার কোনো ব্যক্তিকে নয়, বরং একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তা বহাল রাখার সিদ্ধান্ত নেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলগুলোর শেষ দিনের শুনানি রোববার সকাল 10:15টার দিকে নির্বাচন ভবনের বেজমেন্ট 2 অডিটোরিয়ামে শুরু হয়। এদিকে নির্বাচন কমিশনারের এই বক্তব্যের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। আওয়ামী লীগপন্থী প্রার্থীরাও এবার নড়েচড়ে বসেছেন। তারা প্রত্যাশা করছেন, আব্দুল লতিফ সিদ্দিকীর মতো আওয়ামী লীগের আরও অনেকে প্রার্থী হয়ে বিজয়ী হয়ে আসবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে। সে লক্ষ্যেই এখন নতুন বয়ান হাজির করেছে কমিশন। মব শব্দটি বলার পেছনে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, তাই মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক নীতি সংলাপে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, গণভবনের পতনের যে আন্দোলন, তার সঙ্গে বিশেষ কোনো গোষ্ঠীর কেউ যদি রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘু পিটিয়ে হত্যা করে, দুটোকে একসঙ্গে বিচার করা যাবে না। তাই মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন, সেটার সঙ্গে মব শব্দটি বারবার ব্যবহার করে বিপ্লবীদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোনো মহলে থাকলে তাদের সংযত হওয়া উচিত উল্লেখ করেন তিনি। সংলাপের আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস সংলাপের সঞ্চালক ছিলেন সিজিএস এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান। পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ সহ বিভিন্ন অভিযোগ তুলে ইসি ভবন অবরুদ্ধ করে রেখে 3 দফা দাবি দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার ইসি ভবনের সামনে অবস্থান নিয়ে সংগঠনটির সভাপতি রকিবুল ইসলাম বলেন, আগামী 22 জানুয়ারি থেকে ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারে নামবে ছাত্রদল। অবশ্যই জাতীয়তাবাদী দল বিজয় লাভ করবে। একটি বিশেষ রাজনৈতিক দল আছে যাদের বিগত বছরগুলোতে সচিবালয়ে ইসিতে অবাধ প্রবেশ ছিল। আমাদের সতর্ক থাকতে হবে। যদি কেউ জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে চায়, তাদের দাঁত জবাব দেব। আগামী 12 তারিখের নির্বাচনে ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে। ছাত্রদলের 3 অভিযোগ হচ্ছে: 1. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। 2. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। 3. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত। ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশি শক্তির মাধ্যমে ভর করে ছাত্র সংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে এই অভিযোগ তোলেন ছাত্র শিবির সভাপতি। শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করা হলে সমুচিত জবাব পাবেন বলে উল্লেখ করেন তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশি শক্তির উপর ভর করে ছাত্র সংসদ নির্বাচন
নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল। শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর কোনো আস্থা এই সংগঠনের নেই। শিক্ষার্থীরাও এ কারণে তাদের প্রতিটি ক্যাম্পাসে পরিত্যাগ করেছে। এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আদৌ কি রাজনীতি করা সম্ভব? তিনি বলেন, শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে সমুচিত জবাব পাবেন ইনশাআল্লাহ। এর আগে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনকে পেছানোর জন্য তারা যার পর নাই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এরপর নির্বাচন কমিশনে বিএনপির সিন্ডিকেটকে ব্যবহার করে সাকসু নির্বাচনকেও বানচালের চক্রান্ত করে। এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সেই আন্দোলনে ছাত্রদলের প্যানেলও অংশ নেয়। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন সাকসুকে প্রজ্ঞাপনের আওতামুক্ত রাখে। আজ আবার দেখছি সাকসু নির্বাচন যাতে না হয় সেজন্য কেন্দ্রের নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করছে। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি এর আগে যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। সুতরাং এটা সুস্পষ্ট যে তারা ক্ষমতায় যেতে চায় শুধু নিজেদের আখের গোছানোর জন্য। ভোটাধিকারের জন্য আন্দোলন এটা শুধু রাজনৈতিক বক্তব্য। জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে সুদূর প্রসারী এক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ খোলা হবে। তারেক রহমান বলেন, 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আর 2024-এর ছাত্র জনতা সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন। তিনি উল্লেখ করেন যে বিএনপি প্রথম মুক্তিযোদ্ধাদের সম্মানে পৃথক মন্ত্রণালয় গঠন করেছিল। ঠিক একইভাবে 24-এর বিপ্লবীদের আত্মত্যাগকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে তার দল অঙ্গীকারবদ্ধ। এই আন্দোলন কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের নয়, বরং অধিকার হারা সাধারণ মানুষের আন্দোলন ছিল বলেও তিনি মন্তব্য করেন। জুলাই গণহত্যায় শহীদ হওয়া 1400 এর বেশি মানুষ এবং আহত 30,000 যোদ্ধার জন্য দুটি সুনির্দিষ্ট প্রতিশ্রুতির কথা জানান তারেক রহমান। প্রথমত, রাষ্ট্রীয় খরচে আহতদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা এবং দ্বিতীয়ত, শহীদ পরিবার ও শারীরিক সক্ষমতা হারানো ব্যক্তিদের যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করা। তিনি বিশেষভাবে 500 জন যোদ্ধার কথা উল্লেখ করেন যারা অন্ধত্ব বরণ করেছেন এবং তাদের প্রতি রাষ্ট্রের ঋণের কথা মনে করিয়ে দেন। বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, 1.5 দশকের ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা না করা যায়, তবে সাধারণ মানুষকে এমন নির্মম শোক গাথা বারবার বয়ে বেড়াতে হবে। তাই একটি নিরাপদ বাংলাদেশ গড়তে এবং সব শহীদের রক্ত ঋণ শোধ করতে আগামী নির্বাচনে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যরা কোনো প্রার্থী কিংবা তার প্রতিনিধির কাছ থেকে আর্থিক সুবিধা বা খাবার নিতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 41তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংসদ নির্বাচনে 1.5 লাখ পুলিশ সদস্য কাজ করবে। তাদের কাজ করার ক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের মানুষ এমন একটি পুলিশ বাহিনী প্রত্যাশা করে যারা ভয় সৃষ্টি করে না, বরং সেবা দেয়, সম্মান এবং ভদ্রতার সঙ্গে আচরণ করে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। এটি শুধু অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে না, রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ধ্বংস করে এবং এর ভিত্তিকেও দুর্বল করে দেয়। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বেআইনি আদেশ ও স্বার্থান্বেষী এজেন্ডার পক্ষে কাজ করবেন না। সততা, নৈতিকতা ও বিবেক হবে আপনাদের সবচেয়ে বড় পরিচয়। সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়, সাহস মানে অন্যায়কে না বলা, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও মজলুমের পক্ষে কাজ করা। পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারলে আইন প্রয়োগ করা সহজ হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 মাধবপুর চুনারুঘাট আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামী বক্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি। সম্প্রতি তার নির্বাচনী হলফনামার কিছু তথ্য নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। বিশেষ করে আয়ের একটি খাতে সুদ উল্লেখ থাকায় বিষয়টি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন তাহেরি। তিনি দাবি করেন, পুরো বিষয়টি একটি ভুল বোঝাবুঝি এবং একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপতথ্য ছড়িয়েছে। নির্বাচনী হলফনামা অনুযায়ী মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরির মোট সম্পদের পরিমাণ প্রায় 1,80,00,000 টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যবসা ও কৃষি। হলফনামায় তার উপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি। হলফনামা থেকে জানা যায় তাহেরির পেশা ব্যবসা এবং তার স্ত্রী গৃহিণী। সব সম্পদই তাহেরির নিজের নামে রয়েছে। স্ত্রীর নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই, এমনকি স্ত্রীর নামে কোনো স্বর্ণালঙ্কারও দেখানো হয়নি। তবে তাহেরির নিজের নামে 31 ভরি স্বর্ণ রয়েছে। আয়ের খাত হিসেবে তিনি উল্লেখ করেছেন,
কৃষি থেকে বছরে আয় 26,400 টাকা, ব্যবসা থেকে 7,91,000 টাকা এবং বন্ড, সঞ্চয়, আমানত ও ব্যাংক সুদ বাবদ আয় 22,892 টাকা। এই একই কলামে বন্ড, সঞ্চয়পত্র, আমানত ও সুদ একসঙ্গে উল্লেখ থাকলেও গণমাধ্যমে কেন শুধু সুদ এর বিষয়টি আলাদা করে তুলে ধরা হয়েছে সে প্রশ্ন তুলেছেন তাহেরি। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত কলামে ব্যাংকে রাখা টাকার পরিমাণ এবং সেখান থেকে প্রাপ্ত মুনাফা দুটি উল্লেখ করার নিয়ম রয়েছে। তিনি আরও বলেন, সংবাদ মাধ্যমে বিষয়টি প্রচারিত হলেও তার কাছ থেকে কেউ জানতে চায়নি এই আয় আসলে কোন খাত থেকে এসেছে। তাহেরির ভাষায়, নির্বাচন কমিশনের কলামে বন্ড, সঞ্চয়, আমানত ও সুদ সবই একসাথে আছে। আমি কি আলাদা করে শুধু সুদের উপর টিক চিহ্ন দিয়েছি? যারা এটি প্রচার করেছে তারা আমার কাছ থেকে না জেনেই করেছে। তিনি আরও যুক্ত করেন, মানুষ কিন্তু দেখে সুদের টাকা জমা হয়, এমনও তো হতে পারে যে কেউ সুদের টাকাটা অন্য কোথাও সওয়াবের আশা না করে দিয়ে দিল। সে এটা দিয়ে যেটা করলো এটা আমাকে জিজ্ঞেস করলো না। আমি এটা কোন কারণে, কোন প্রেক্ষাপটে জমা হয়েছে সেটাও আমাকে জিজ্ঞেস করলো না। কেন করা হয়েছে সে বিষয়ে তিনি বলেন, এই যে আমাকে গায়ে পড়ে ঈর্ষান্বিত হয়ে কিছু কিছু মানুষ আমাকে টার্গেট করে মনে হচ্ছে এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের হলফনামার কাঠামো নিয়েও মন্তব্য করেন তাহেরি। তার মতে, বন্ড, সঞ্চয়, আমানত ও সুদের জন্য আলাদা আলাদা কলাম থাকলে বিষয়টি আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা যেত। তিনি বলেন, একই কলামে সব একসাথে না রেখে আলাদা কলাম থাকলে কোন প্রেক্ষাপটে এবং কোন উদ্দেশ্যে অর্থ এসেছে তা পরিষ্কারভাবে উল্লেখ করা সম্ভব হতো। এখানে 4-5টা বিষয় দেওয়ার পরও কেবল সুদটাই তুলে নিয়ে আসলেন। এটা কোন খেলা আমি বুঝলাম না ভাই। 300 আসনের প্রার্থী তো হলফনামায় এটা উল্লেখ করেছে। আমার তো মাত্র 22,000 ছিল, এখানে তো 5,70,000, 90,000, অনেকের অনেক টাকা এখানে উল্লেখ আছে। আপনি তাদেরটা ধরলেন না, আমারটা ধরলেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনার আমার জীবনে এমন কিছু লোক আছে যারা প্রতিনিয়ত নেতিবাচকতা ছড়ায়। ধরুন, দেখা হলেই বলে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি এই কাজটি কেন করছো, এখানে সফল হতে পারবে না, তুমি ব্যর্থ। এই ধরনের লোক যখনই আপনি দেখবেন তখন তাদেরকে এড়িয়ে চলবেন। আপনার বন্ধু তালিকায় যদি এ ধরনের লোক থাকে, আজকে এই মুহূর্তেই তাদেরকে ছাঁটাই করে দিন। যাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা পান তাদের সাথে সঙ্গ দেবার চেষ্টা করুন, তাদেরকে বন্ধু তালিকায় রাখুন, তাদের সংস্পর্শে আসুন, তাহলে অনুপ্রাণিত হবেন, এগিয়ে যাবেন। হতাশাবাদী বা নেতিবাচক লোকদের পরিহার করলে জীবন অনেক নির্বিঘ্ন হবে, আপনি আপনার লক্ষ্য পানে নির্বিঘ্নে এগিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। মাঝ আকাশে বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ করেছে একটি ভারতীয় বিমান। দিল্লি থেকে বাগডোগরার পথে উড্ডয়নের পর বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইট রবিবার সকালে লখনৌয়ে জরুরি অবতরণ করে। বিমানটিতে যাত্রী ছিল 238 জন। লখনৌয়ের এসিপি রজনীশ বর্মা জানিয়েছেন, বিমানের শৌচালয়ে একটি টিস্যু পেপারে মেলে যাতে লেখা ছিল বিমানে বোমা রয়েছে, তা দেখার পর আতঙ্ক ছড়ায়। দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার সময় মাঝ আকাশে সেই টিস্যুর কাগজ উদ্ধার হয়। বিমানটিকে তৎক্ষণাৎ লখনৌ বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়, সেটিকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এসিপি বর্মা জানিয়েছেন, বিমানে শুরু হয় তল্লাশি। লখনৌ বিমানবন্দরে বিমানটি যেখানে রাখা হয়েছে সেখানে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং সিআইএসএফ। তারা তদন্ত করে দেখছে, যাত্রীদেরও পরীক্ষা করা হচ্ছে। ইন্ডিগোর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 6650 বিমানটিতে মাঝ আকাশে বোমাতঙ্ক ছড়ায়। সেটি লখনৌ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রোটোকল মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, যাত্রীদের সমস্যা কমানোর সব রকম চেষ্টা করা হচ্ছে। তাদের পরিস্থিতির বিষয়ে জানানো হয়েছে। যাত্রী এবং বিমানকর্মীদের সুরক্ষাকেই ইন্ডিগো অগ্রাধিকার দেয় বলে জানানো হয়েছে। বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর নাভেদ নিজাম বলেন, দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশ্যে একটি বিমান আসছিল, সেটিকে লখনৌ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিমানে 230 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে 8 জন শিশু, এছাড়া 2 জন পাইলট এবং 6 জন বিমানকর্মী ছিলেন। লখনৌ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রবিবার সকাল 8:46 নাগাদ বোমাতঙ্কের খবর পান। 9:17 অবতরণ করানো হয় সেটি। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।